that is sentence of death. বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে ফেরত আনতে হবে এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। শেখ হাসিনা আগে ছিলেন ভারতের চরম মিত্র, আর এখন হয়তো গলার কাটা। ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে, তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথেও করে, যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জুলাইয়ের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। এই রায় ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহল ও ভারতবর্ষে ব্যাপকভাবে আনাগোনা ও সমালোচনা চলছে। কখনো চোখ রাঙাচ্ছে বা কখনো নমনীয় সুর দেখাচ্ছে ভারত। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ ইন করতে বা ফেরাতে এবং বিচারের মুখোমুখি করতে, মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে। ভারত কি আসলে রাজি হয়েছে, নাকি এদিকে জাতিসংঘ বা আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনূস ব্যাপকভাবে ভারতকে এবার চেপে ধরেছে অবৈধ শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য? ভারত তাদের নরম সুরে এবার নতুন কিছু তথ্য প্রদান করেছে। শেখ হাসিনা কি বিচারের মুখোমুখি হওয়ার জন্য জাতির কাছে ক্ষমাও চাইতে চায়? আসুন সর্বশেষ বৈঠকে কি সিদ্ধান্ত হলো, কবে ফিরছেন শেখ হাসিনা, কবে মুখোমুখি হচ্ছেন আদালতে, বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এখন এই কনফারেন্সটার জন্য খলিল রহমান রওনা দিবেন। এই মুহূর্তে ভারতীয় বিজনেস ভিসা যেটা বন্ধ ছিল এটা ওপেন করে দিছে। তার মানে হচ্ছে যখন খলিল রহমান ভারতে পৌঁছবেন তখন উনি জানবেন যে ভারত অলরেডি। এইগুলোই হচ্ছে যে ভারত যে এখন একটু সফট ভাবে আছে এবং সে অলরেডি ভারতের অ্যাকচুয়ালি যে ফরেন পলিসিটা এটা এত বেশি ফ্লাকচুয়েট করে, তারা আমেরিকার সাথে জোটে যায় আবার রাশিয়ার সাথেও করে, যেটা তাদের থেকে সবচেয়ে বেস্ট ফায়দা লুটা যাবে। বাট এই ফায়দা লুটতে 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 সবাইকে খেপাই দিচ্ছে সে। এই জন্যই তার আশেপাশের কোনোটা দেশের প্রতিবেশীর সাথে তার খাতির নাই। এখন হচ্ছে যে ডক্টর খলিল রহমান ওখানে গিয়ে কি বললেন, আমি যেটা জানতে পেরেছি যে প্রাথমিকভাবে এটা ভারতও জানে যে এই মুহূর্তে যে শেখ হাসিনা এবং আওয়ামী দোসর যারা আছে এবং আমাদের 6 জন জেনারেল পালিয়ে ওখানে আছে, এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষায় তাদের অ্যান্সার কোনোটাই নাই, কিন্তু জোর করে সে কি বলে কূটনৈতিক ভাষায় এটা ডিনায়াল ভাবে প্রেশার দিচ্ছে। বাট এই মুহূর্তে ডক্টর খলিল রহমান তাদেরকে এটা নিয়ে ক্লিয়ারলি জানাইতে বলছে যে তারা একটা উদাহরণ দিয়েছে যে দালাই লামাকে কি বলে, এবং এটা দেখলাম কয়েকটা ইয়াতেও আসছে তাদের কয়েকটা থিঙ্ক ট্যাঙ্কের বক্তব্যতে, যে দালাই লামাকে তো তারা চায়না এত বড় একটা রাজনৈতিক শক্তি, তারপর তাদের প্রেসারে দেয় নাই। দালাই লামা তো কোনো কোর্টের কনভিক্টেড না, সে তো তার উপরে তো 1,500 লোকের খুন করার ইলজাম ছিল না। সো এটার সাথে এটা মিলাইলে হবে না। ভারত এটা ভালো করেই জানে যে ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়েছে ইন্টারপোলের যদি রেড অ্যালার্ট জারি হয় তাহলে কিন্তু ওইটা ভারতকে অ্যাড্রেস করতে হবে। এটা দালাই লামার কেসের সাথে মিলাইলে হবে না এবং ফিউচারে এই ব্যাপারে আরো প্রেশার আসবে। সো ওরা জানে যে এটা নিয়ে। বাট আমি অ্যাকচুয়ালি এখনো বিশ্বাস করি যে ভারতের পররাষ্ট্রনীতি যে পরিমাণ ফ্ল্যাকচুয়েট করে, এই ফ্ল্যাকচুয়েট করার কারণে তারা যখন দেখবে যে আমার কিসে লাভ, শেখ হাসিনা এবং তার ফ্যামিলি দে আর ডান উইথ ইট। শেখ হাসিনা অলরেডি বলেছে যা দিছি ভারত আজীবন মনে রাখবে এবং ফিউচারে শেখ হাসিনার ফ্যামিলির কেউ ফেরত আসার কোনো সুযোগ নাই। জয় এটা একটা গান্ডু অথর্ব, এই কারণেই একটা ছেলে থাকতেও তারা পুতুলকে তার নেক্সট উত্তরাধিকারী হিসেবে কিন্তু সেট করতেছিল। সো আমার যেটা মনে হয় যে
এই মুহূর্তে ভারত ডক্টর খলিল মোহাম্মদের সাথে যে গেমটা খেলার চেষ্টা করছে যে হ্যাঁ আমরা একজন খুনি মার্ডারার তাদেরকে ফেরত দিব, বাট এর বদলে ওই যে আছে ওরা হচ্ছে ইসরায়েলি নেগোসিয়েশন টেকনিক। ওদের টেকনিকটা কি? টেক এভরিথিং গিভ নাথিং, মানে হচ্ছে কি এটা দিব কিন্তু আমার কি দিবা, ওই সেম পুরানা জিনিস। আওয়ামী লীগের আমলে যে সমস্ত ছিল ইকোনমিক জোন অলরেডি যেটা ছিল মিরাসরাইতে ওইটা ক্যান্সেল করে দিছে, আবার নতুন একটা কি তারা চাচ্ছে দুইটা আবার ইকোনমিক জোন নাকি তারা চাচ্ছে, দুইটা ইকোনমিক জোন ট্রানজিট, যে জিনিসগুলো নিয়ে পুরানা। অবশ্য প্রফেসর ডক্টর খলিল রহমান এটা খুব স্মার্ট প্লে করেছেন। এটা নিয়ে উনি জাস্ট খালি বলেছেন যে এইটার সাথে তো এইটার কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে সে আমাদের সাথে তোমাদের 2013-তে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী দেওয়ার কথা, দেওয়া নাই। এখন যখন এটা তার এগেনস্টে অলরেডি আদালতের রায় হয়েছে, সো তোমাকে দিতে হবে এই জিনিসটা মানে ডিপ্লোম্যাটিক্যালি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কূটনৈতিক ভাষা আছে। যেমন মনে করেন যে উনি খলিল রহমান পরবর্তীতে বলেছেন, আমি পড়ি কি বলেছেন, একটা স্টেটমেন্টের মধ্যে, যে একটি স্থিতিশীল নিরাপদ সমৃদ্ধ অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশ হাতে হাত মিলিয়ে একসঙ্গে চলতে কাজ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা কোনো বাইরের কিংবা অভ্যন্তরীণ কারণকে অন্য কোনো রাষ্ট্রের জনগোষ্ঠীর জন্য হুমকিতে পরিণত হতে চাই না। এটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, কিন্তু এটার মধ্যেই নিহিত আছে যদি ইন বিটুইন লাইনে পড়েন কাদেরকে কোনটা বলছে, ক্লিয়ার যে আমরা পাকিস্তান ভারত এদের। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যতটা শেখ হাসিনার ওপরে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস প্রহসন বা যতটা বিচারের কার্যকারিতা ফলাতে যাচ্ছেন, ততটাই যেন ভয়ঙ্কর রূপ ধারণ করছেন শেখ হাসিনা। এদিকে আওয়ামী তাদের হাওয়া লকডাউন ও বিভিন্ন কর্মসূচি দিতে গিয়ে তারাই যেন মাঠ থেকে আরো পিছিয়ে গেল নেত্রীর এমন পরিণতিতে। আসুন সর্বশেষ শেখ হাসিনা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিস্তারিত জানবো রিপোর্টে। কাজেই প্রশ্ন করতেই হবে যে মাত্র 18 কোটি টাকায় 2 দশকের বেশি সময়ের জন্য, 250 কোটি টাকায় 3 দশকের বেশি সময়ের জন্য, টাকা ডলার নয় কিন্তু, এই যে বন্দরের টার্মিনালগুলো দিয়ে দিচ্ছে ইউনূস সরকার, কে লাভ পাচ্ছে, কার ইঙ্গিতে এবং কোথায় অর্থের বিনিময় হচ্ছে যে এ পরিমাণ পানির দামে রাষ্ট্রীয় সম্পদ বিদেশি কোম্পানির হাতে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, নিরাপত্তার দিক থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশ্ন করার সময় এসেছে, কে কমিশন পাচ্ছেন, কত পাচ্ছেন। বাংলাদেশে ইউনূস সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একদম নিজের সম্পত্তি মনে করে বিভিন্ন টার্মিনাল গুলো একেবারে নিজেদের সম্পত্তি মনে করে ইচ্ছা মতো বিক্রি করে দিয়েছেন। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে 17 নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন যে দুটো টার্মিনাল তিনি তার সরকার কয়েক দশকের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পাদন করেন, এখন জানা যাচ্ছে সেই চুক্তিগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য, দুটো বন্দরের চুক্তি পরীক্ষা নিরীক্ষার জন্য সরকার 2 দিন মাত্র সময় ব্যয় করেছিল। একটি টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 30 বছরের জন্য ডেনমার্কের একটা কোম্পানিকে, আরেকটা টার্মিনাল দিয়ে দেওয়া হচ্ছে 22 বছরের জন্য সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে। মানে বন্দরের যে এত টার্মিনাল ছিল, কন্টেইনার টার্মিনাল ছিল এবং এতগুলো বিক্রি বাটা করবার মতো বাংলাদেশের সম্পদ ছিল, যেগুলো একেবারে নগদ অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেচে দিচ্ছেন এবং নামমাত্র মূল্যে কয়েক দশকের জন্যে, তাতে এই সরকারের তাড়াহুড়া এবং এই সরকারের একদম সুনির্দিষ্ট স্বার্থের প্রমাণ মেলে। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্দরগুলোয় টার্মিনালগুলোয় এত লুটপাট হতো, এত চাঁদাবাজি চলতো এবং এত অদক্ষতা, এই অদক্ষতা অসততা এসবের একেবারে অবসান ঘটানোর জন্য তারা নাকি বন্দরগুলো বিভিন্ন বিদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন। কিন্তু আপনারা যারা আন্তর্জাতিক দুর্নীতি বিষয়ে পাঠ করেছেন বা নানা রকম ভাবেই খবর রাখেন, তারা জানেন যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এ ধরনের
মানে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে যখন কোনো দেশের স্পর্শকাতর কোনো স্থাপনা তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিকভাবে বন্দরগুলোকে একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনার মধ্যে শীর্ষে রাখা হয়, অথচ ডক্টর ইউনূস যে মাঝারি মানের কর্মকর্তাকে বহুজাতিক এক ব্যাংক থেকে তুলে এনে বাংলাদেশের বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান করলেন বিডার তরুণ নেতা আশিক চৌধুরী, তিনি বলছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কোনোভাবেই তারা কত টাকায় কোন ট্যারিফে কি শর্তে এসব চুক্তি সাধন করে ফেলেছেন মাত্র একদিন নথিপত্র দেখে, আর কিভাবেই বা ডেনমার্কে দেবেন আর সুইজারল্যান্ডে ঠিক দেবেন সেগুলো নাকি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে কিছুতেই ঘোষণা করা যাচ্ছে না। 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি সরকার 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স এদেরকে, এপিএম বলে এরা পরিচিত। একই দিনে বুড়িগঙ্গার পারে কেরানীগঞ্জের কাছে মানে ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও আভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকেও 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্বে দিতে চুক্তি করে ফেলে সরকার, মানে একদিনে দুটো চুক্তি। এবং চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটি বাংলাদেশের সবচেয়ে লাভজনক, চট্টগ্রাম বন্দরের 44% বেশি কন্টেইনার হ্যান্ডলিং করছে যেই টার্মিনালটি, এবং যেই টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় চলে সরকারকে প্রতি বছর 1000 কোটি টাকার বেশি রাজস্ব এনে দিচ্ছে এবং তার যে সক্ষমতা তার চেয়েও বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে, সেটা তো দেওয়ার পায়তারা চলছে গত বছর থেকে ডিপি ওয়ার্ল্ডকে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে সুইজারল্যান্ড এবং ডেনমার্ক, দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।